তো প্রথমেই দেখো রয়েছে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তো এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো তোমরা ক্লাস 10-এও শিখেছো, সেখানে কিন্তু ফ্রেজাল ভার্ব ছিল। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু টেক্সটটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, দ্য স্বামী অ্যান্ড মাদার ওর শিপ, এই টেক্সটটা কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে দেখবে তোমরা খুব সহজেই কিন্তু এই জাতীয় ফ্রেজাল ভার্বগুলোকে সিলেক্ট করতে পারবে। এগুলো কিন্তু বাইরে থেকে আনা হয়নি, টেক্সট থেকে কিন্তু এগুলো নেওয়া, ঠিক আছে। টেক্সটে যা আছে এখানে কিন্তু তাই বসাতে হবে। তো দেখি কী আছে এখানে, দেখো গুরু নানক ওয়াজ লাইক দ্যাট ইউ নো, দেখো ড্যাশ দিয়েছে এখানটাতে, দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার, তিনি একজন শিষ্যকে খুঁজছিলেন যাকে তিনি কী করতে পারেন, তার ক্ষমতাটা দিয়ে দিতে পারেন। তো এখানে হবে এই যে সি এরটা, লুকিং ফর, ঠিক আছে। টেক্সটে কিন্তু এটা দেওয়া আছে, গুরু নানক ওয়াজ লাইক দ্যাট ইউ নো লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার, ঠিক আছে, এইভাবে। তারপর দেখো বলছে এভরি নাও অ্যান্ড দেন হি উড, হ্যাঁ নাকি দেখো ড্যাশ দিয়েছে উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, ঠিক আছে। তো এখানে কিন্তু এই ডিএডটা হবে, হ্যাঁ, ব্রেক আউট, এখানে অপশানগুলো ভুল দিয়েছে সবগুলোতে, সব কাটাতে এখানে দেখো এ দিয়ে দিয়েছে, এটা ডি হওয়ার কথা, ঠিক আছে, ব্রেক আউট, ঠিক আছে। এখানে তাহলে কী হবে, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট। তো নিশ্চয়ই বুঝতে পারলে, তো এই দুটো গেল ফ্রেজাল ভার্ব। এবার দেখো আসছি প্রিপোজিশনের ক্ষেত্রে। তো প্রিপোজিশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে ভালো করে টেক্সটটা পড়তে হবে, সবই কিন্তু এখানে টেক্সট থেকে নেওয়া হয়েছে। দেখো বলছি হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ, দেখো এখানটাতে, হ্যাঁ, প্রি অকুপাইড উইথ হার, তিনি সবসময় কিন্তু ওই মা কালীকে নিয়ে মগ্ন থাকতেন, ঠিক আছে। এখানে কিন্তু বিয়েরটা হবে, হ্যাঁ, প্রি অকুপাইড উইথ। দেখো তারপরে আসছি উই আর রিমাইন্ডেড ড্যাশ দ্য স্বামীজ ওন ওয়ার্ডস, উই আর রিমাইন্ডেড অফ, ঠিক আছে, আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়, ঠিক আছে, উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ডস, এইভাবে। নিশ্চয়ই বুঝতে পারছো, টেক্সটটা ভালো করে পড়লে পারে কিন্তু খুব সহজেই এগুলোকে পারা যাবে। যারা টেক্সটটা ভালো করে পড়বে তারা কিন্তু খুব সহজেই এগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। দেখো তারপরটা আসছি দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল, থ্রু, টেক্সটে কিন্তু থ্রু রয়েছে, টেক্সটটা ভালো করে পড়তে হবে। তো এখানে 34 হচ্ছে বি, দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স ইজ পার্সোনাল। তারপরে বলছে দেখো বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু, দেখো ড্যাশ দিয়ে বলছে দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম, বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। হি ওয়াজ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার এ ট্রাস্ট কনফাইডেড ড্যাশ দিয়ে হিম, অন আছে, ইন আছে, টু আছে আর ফর আছে, এখানে কিন্তু টু হবে, হ্যাঁ। হি ইজ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার এ ট্রাস্ট কনফাইডেড টু হিম, টেক্সটটা পড়তে হবে। আমি কিন্তু বারবার বলছি, টেক্সট যারা খুঁটিয়ে পড়বে, ভালো করে পড়বে, তারাই কিন্তু এই ধরনের প্রিপোজিশনগুলোকে খুব সহজেই চিহ্নিত করতে পারবে। তারপর দেখো আসছি আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, দেখো এই যে রেসপন্সিবল ফর, আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস। তারপরে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন, যা নির্ভর করেছে কার ওপরে, স্পেশাল ফর্ম, হ্যাঁ, কোনো আকৃতির ওপরে, আকারের ওপরে। তো এখানে অন হচ্ছে। তারপর দেখো আসছি ড্যাশ দিয়ে এ সার্টেন সলেমন অকেশন হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার টু হার, তো এখানে অন এ সার্টেন সলেমন অকেশন, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিনে, ঠিক আছে, অন এ সার্টেন সলেমন অকেশন, একটা নির্দিষ্ট অনুষ্ঠানের দিনে বা উৎসবের দিনে, তো এখানে অন হচ্ছে। তারপর দেখো আসছি 40 নম্বরে কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন, দেখো সিক আফটার পেইন, যন্ত্রণাকে খুঁজে বেড়ানো, সিক আফটার পেইন, হ্যাঁ, কারো পেছন ধরা বা পেছনে ধাওয়া দেওয়া, সিক আফটার। তো এখানে হচ্ছে ডি এরটা, 40-এর ডি। তারপর দেখা আসছি 41-এ হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট,
তার কিন্তু মনের প্রাণে একটা ঘেন্না ছিল। ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিসনেস অ্যান্ড মকিনেস, এই যে ফর, কন্টেম্পট ফর, তো এখানে হচ্ছে 41-এর বি নম্বরটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো আসছি পরেরটায়। হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান টু দ্য ফ্যাক্ট, হ্যাঁ, টেক্সটে কিন্তু টু আছে, তাহলে কী হলো, হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান টু দ্য ফ্যাক্ট, টু হচ্ছে এখানটাতে, ঠিক আছে। তারপর দেখো 43-এ আসছি। দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ দ্যাট ইজ ডিভোটেড ড্যাশ দিয়ে দ্য কাইন্ড গড ডিভোটেড টু, ডিভোটেড কিন্তু টু নেবে, হ্যাঁ, তাহলে কী হলো, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, হ্যাঁ, এখানে তাহলে সি এর অ্যান্সারটা হচ্ছে 43-এ সি, ডিভোটেড টু। তারপরে দেখো আসি 44-এ। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি সি মেড এ স্লেভ অফ মি, টেক্সটে কিন্তু লাইনটা খুব একটা গুরুত্বপূর্ণ লাইন কিন্তু, ঠিক আছে। মা কালী আমাকে তার দাস বানিয়েছিলেন। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি সি মেড এ স্লেভ অফ মি, হ্যাঁ, 43-এর সি হচ্ছে, 44-এর এখানে সি হলো, এইভাবে দেখো। তারপরে ক্লজে আসছি। তো ক্লজে আসার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু এই ক্ষেত্রে ক্লজ জানতে হবে। ক্লজ বলতে যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদের যদি ক্লজ নিয়ে কোনো রকম কোনো অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমার এই দুটো ভিডিও দেখতে পারো। এই দুটো ভিডিওই কিন্তু আমি ভালো করে ক্লজ কাকে বলে, ক্লজকে কী করে আইডেন্টিফাই করতে হয়, কোন ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কেন, এই সব কিছুই কিন্তু এই দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি। এই দুটো ভিডিও তোমরা যদি ভালো করে দেখে নাও, দেখবে তোমাদের কিন্তু এই ধরনের যে ক্লজকে আইডেন্টিফাই করার ব্যাপারটা কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে, হ্যাঁ, একদম জল হয়ে যাবে, ঠিক আছে। তো যদি তোমাদের অসুবিধা থাকে সেই ক্ষেত্রে তোমরা এই দুটো ভিডিও দেখতে পারো, আর যদি পারো তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধাই নয়। দেখো আমি এখানে বলছি, কি বলছি দেখো। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে ওরা কিন্তু ক্লজটা দাগিয়ে দিয়েছে, দেখো হু থেকে সে অবধি। এবার বলেছে এটা কি ক্লজ বলেছে। তো যখনই দেখবে এই ধরনের এই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে দিয়েছে এবং ওই রিলেটিভ প্রোনাউনটাকে দেখবে যার পরে বসানো হচ্ছে তাকেই যদি ধরা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লজটা কিন্তু কী হবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, ঠিক আছে। যেই অ্যাডজেক্টিভ ক্লজ সেই কিন্তু রিলেটিভ ক্লজ। কী বললাম বোঝা গেল তো। এই যে রিলেটিভ প্রোনাউনটা, এই হুইচ, হু, হ্যাঁ, হোয়েন, হোয়ার, এই ধরনের রিলেটিভ প্রোনাউনগুলো যখন কারোর পরে বসবে এবং সেই রিলেটিভ প্রোনাউনটাকে দিয়ে ওই ব্যক্তি বা ওই বস্তুকেই বোঝাবে, তখনই কিন্তু ওই ক্লজটা কী হবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হবে। দেখো এখানে হু দিয়ে কিন্তু এই ম্যানটাকে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এই ক্লজটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হবে। দেখি অপশানে আছে কি না, এই দেখো প্রথমেই দেখো রয়েছে রিলেটিভ ক্লজ, ঠিক আছে। বাদ বাকি ক্লজগুলো কিন্তু এর মধ্যে আসবে না, ঠিক আছে। ক্লজটা কিন্তু ভালো মতো জানতে হবে। তারপর দেখো আসছি। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন্টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার হুম আই হ্যাভ ফলোড। আচ্ছা এখানে কিন্তু এই ক্লজটাকে দাগিয়েছে ওরা, এরপরেও কিন্তু ক্লজ রয়েছে, ঠিক আছে। যাই হোক ওরা কিন্তু এইটাকেই দাগিয়েছে। তো অ্যাজ হচ্ছে একটা কনজাংশন, হ্যাঁ, অ্যাজ যেমন অ্যাজ, দো, ইফ, ঠিক আছে, এই জাতীয় কনজাংশন দিয়ে শুরু হলে পরে কিন্তু ওই ক্লজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যেমন দেখো অ্যাজ থেকে যে টিচার অবধি কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই দেখো রয়েছে এখানটাতে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। সি এরটা 46-এর সি। তারপর দেখো আসছি পরেরটায়। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন্টু, দেখো এক লাইন বলেছে এখানটাতে, ইন্টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার হুম, দেখো হুম মানে কিন্তু দেখো টিচারকে বোঝাচ্ছে, ঠিক দেখো এর মতো কিন্তু আমি একটু আগে বললাম যার পরে ওই রিলেটিভ প্রোনাউনটা বসবে, যদি ওই রিলেটিভ প্রোনাউনটা তাকেই বোঝায়, তাকেই যদি ইন্ডিকেট করে, সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লজটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হয়ে থাকবে। এখানে দেখো এই যে বিয়েরটা রিলেটিভ ক্লজ, ঠিক আছে, রিলেটিভ ক্লজ এটা। দেখো তারপরে আসছি। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ, এটা একটা শয়তানের পুজো, অ্যান্ড হি হ্যাড নো প্রেস ফর ইট, এবং তার মনের মধ্যে কিন্তু এই পুজোর প্রতি কোনো শ্রদ্ধা বা কোনো রেসপেক্ট ছিল না। তো এখানে ক্লজ দেখো হচ্ছে এই যে
এই যে অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, ঠিক আছে, এটা কিন্তু ক্লজ, এখানে কিন্তু দাগিয়ে দেয়নি, ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম। এই যে এটা কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ, হ্যাঁ, অ্যান্ড বার্ড দিয়ে কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ হয়ে থাকে, মনে রাখবে অ্যান্ড বার্ড দিয়ে কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ হয়ে থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখো তারপরে আসছি, তো এবার দেখো এসছি পার্টিসিপলে, হ্যাঁ, ক্লজ হয়ে গেল, এবারে আসছি পার্টিসিপলে। তো পার্টিসিপলের ক্ষেত্রে দেখো কী বলছে, পার্টিসিপল কাকে বলে আগে জানতে হবে কিন্তু। পার্টিসিপল কিন্তু ঠিক অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হয়ে থাকে, কিন্তু পারফেক্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে না। পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত ওয়ার্ড, ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইডি বা ইএন যুক্ত ওয়ার্ড, ঠিক আছে। এরা কিন্তু কোনো বাক্যের মধ্যে ঠিক অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। তো এখানে আমরা দেখব যে পার্টিসিপলকে কী করে আইডেন্টিফাই করতে হয়, দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। And as he spoke, the underlying egoism of worship that is devoted to the kind of God to providence through consoling divinity. তো এখানে কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ ইউজড হেয়ার। তো এই সেন্টেন্সটার মধ্যে হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল আছে, তাদের কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে যে ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি ওয়ার্ড যুক্ত হয়ে কিন্তু এরা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। তো কি কাজ করে এরা কিন্তু ঠিক অ্যাডজেক্টিভের মতো কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। তো যদি তোমরা কোনো বাক্যের মধ্যে এরকম আইএনজি যুক্ত ওয়ার্ড পাও, সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে ওই ওয়ার্ডটা ওই বাক্যের মধ্যে ঠিক অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কি না। যদি কাজ করে তবে কিন্তু, ঠিক আছে, তবেই কিন্তু ওই ওয়ার্ডটা পার্টিসিপল হবে, নচেত কিন্তু হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখো এখানে দেখো রয়েছে, দেখো আন্ডারলাইন ইগোইজম। দেখো এই যে আন্ডারলাইন কথাটা কিন্তু ইগোইজমের গুণ। কেমন ইগোইজম? আন্ডারলাইন ইগোইজম, এটা কিন্তু একটা পার্টিসিপল, অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? দেখো আন্ডারলাইনের সঙ্গে দেখো এখানে আইএনজি যুক্ত করা রয়েছে, কেমন, তো এটা গেল একটা পার্টিসিপল। আর একটা দেখো রয়েছে, দেখো এখানে দেখো কনসোলিং, কেমন, দেখো কনসোলিং, এই দেখো যে ওয়ার্ডটা এই কিন্তু এর গুণ। কেমন ডিভিনিটি? কনসোলিং ডিভিনিটি। তো যদি তোমাদের পার্টিসিপল নিয়ে অসুবিধা থাকে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয় কিন্তু আমি পার্টিসিপল নিয়ে সব রকমের সব কিছু আলোচনা করেছি। পার্টিসিপল কী করে গঠিত হয়, পার্টিসিপলের কাজ কী কী ধরনের পার্টিসিপল হয়ে থাকে, সব কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করা রয়েছে, ঠিক আছে, তোমরা দেখতে পারো চাইলে পরে। তো এই জাতীয় সমস্যাকে সমাধান করতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, যদি তোমরা পার্টিসিপল কাকে বলে না জানো, কেমন। এই সব ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে পরে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। দেখো তারপরটা আসছি, তো এখানে উত্তর কোনটা হবে? এই যে বি এরটা, দেখো আন্ডারলাইং আর কনসোলিং। কেন হলো নিশ্চয়ই বুঝতে পারলে। এই যে আন্ডারলাইং আর কনসোলিং কিন্তু এরা কিন্তু ঠিক অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে? দেখো যে ইগোইজম আর ডিভিনিটি, হ্যাঁ, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, দেখো ড্যাশ দিয়েছে এখানটাতে, আপ দিস ট্রেন অফ থট দেয়ারফোর হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলোকি। এই যে ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, হ্যাঁ, এই আর কি। তো এখানে ফলোয়িং হবে, ঠিক আছে, 50 হচ্ছে এ। দেখো তারপরে আসছি, এবার দেখো আসছি জেরান্ডে। দেখো তো জেরান্ড, দেখো কি জেরান্ড হচ্ছে ঠিক দেখতে কিন্তু পার্টিসিপেলের মতনই, ঠিক আছে, কিন্তু এ পার্টিসিপেলের মতো কাজ করে না, হ্যাঁ, এও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠন হয়ে থাকে, কিন্তু এ কাজ করে ঠিক নাউনের মতো, হ্যাঁ, নাউনের মতো কিন্তু জেরান্ড কাজ করে থাকে। দেখো এখানে কি বলছে, দেখো ড্যাশ দিয়ে বলছে দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ জেরান্ড, ঠিক আছে। তো কোনটা হবে দেখো, হ্যাঁ, এই যে দেখো টিচিং, টিচিং দ্যাট, ঠিক আছে, টিচিং কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু অন্য কোনো ওয়ার্ড হবে না। জেরান্ড কিন্তু সবসময় আইএনজি যুক্ত ওয়ার্ড দিয়ে গঠিত হয়ে থাকে, ঠিক আছে। টিচিং দ্যাট, হ্যাঁ, গড ম্যানিফেস্ট, এখানে কিন্তু টিচিং হচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু এইটা হবে টিচিং দ্যাট। তো
তো জেরান্ড নিয়ে তোমাদের যদি কোনো সংশয় থাকে বা তোমরা যদি না জানো জেরান্ড কাকে বলে, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিও কিন্তু আমি জেরান্ড নিয়ে ভালো মতো আলোচনা করে দিয়েছি। দেখো তারপরে আসছি। He had never tolerated the blood offering commonly made to the demons who attended on Kali. Identify the gerund used here. এই যে সেন্টেন্সটা এখানে দিয়েছে এর মধ্যে থেকে আমাদেরকে জেরান্ডটা খুঁজে বার করতে হবে। দেখি দেখো এখানে দেখো রয়েছে, দেখো যে ব্লাড অফারিং, দেখো যে অফারিং ব্যাপারটা কিন্তু ঠিক আছে, এখানে কিন্তু অফারিং, এই যে দেখো ব্লাড অফারিং, ঠিক আছে, ব্লাড অফারিংকে কিন্তু এখানে একসঙ্গে নিতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে ব্লাড অফারিং, আমি একটু আগে বললাম আইএনজি যুক্ত ওয়ার্ড হয়ে থাকে, তো এখানে কিন্তু যে ব্লাড অফারিং যে ওয়ার্ডটা কিন্তু এটা কিন্তু একসঙ্গে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আলাদা নয়, কেমন। তো এখানে তাই হবে কি সি এরটা ব্লাড অফারিং। দেখো তারপরে আসছি, দেখো এবারে আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে। তোমরা সবাই জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে এবং কী করে করতে হয়। দেখো এখানে আমি আলোচনা করছি। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ। তো এখানে বলছে নিঃসন্দেহে তিনি কিন্তু একজন ব্রহ্মজ্ঞানী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে কি বলছে যে নেগেটিভ করতে বলেছে, মানে এই বাক্যটার মধ্যে কী আনতে হবে, না আনতে হবে, হ্যাঁ। কিন্তু এই বাক্যের অর্থ চেঞ্জ করলে হবে না, ঠিক আছে। যখন তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবে, তখন একটা বিষয় তোমরা ভালো করে মাথায় রাখবে, সেটা কি, সেটা হচ্ছে অর্থের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন যেন না হয়। যে সেন্টেন্সটা প্রশ্নে দেওয়া থাকবে তার যে প্রকৃত অর্থ সেটা কিন্তু যেন সবসময় বহাল থাকে, হ্যাঁ। নেগেটিভ করতে গিয়ে বা অ্যাফার্মেটিভ করতে গিয়ে সেটা যেন চেঞ্জ না হয়ে যায়। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কিন্তু কেটে দেবে, কেমন, এটা তোমরা মাথায় রাখবে। দেখো বলছি আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ। তো এখানে দেখো কী হচ্ছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। এখানে দেখো 53 এরটা হচ্ছে। তোমরা এখানে বলতে পারো 53 এরটাই কেন হলো, দেখো অর্থটা কী বলছে এখানটাতে, দেয়ার ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই, কি অ্যাবাউট দ্য ফ্যাক্ট, ওই বিষয়ে, কি বিষয়ে, দ্যাট হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, এতে কোনো সন্দেহ নেই। এর অর্থ কি, নিঃসন্দেহে তিনি একজন ব্রহ্মজ্ঞানী। আর বাকিগুলো দেখো কি বলছে, নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট, এরকম কোনো বাক্য তৈরি হতে পারে না, ঠিক আছে। নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট এইভাবে কোনো বাক্য তৈরি হয় না বা স্টার্ট হতে পারে না, এটা হবে না। তারপর দেখো বলছে দেয়ার ইজ নেভার ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট, দেয়ার ইজ নেভার ডাউট, এখানে কিন্তু অলওয়েজ নেই, তাই এখানে কিন্তু নেভারটা আসার কোনো চান্সও নেই, ঠিক আছে, নেভার কিন্তু এখানে আসতে পারে না, তাই এটাও কিন্তু হবে না। পরেরটা দেখো বলছে হু ডাজ নট ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, কে সন্দেহ করতে পারে, হু ডাজ নট ডাউট, কে সন্দেহ করবে না, হ্যাঁ। এর অর্থটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, মানে অর্থগত দিক থেকে কিন্তু এ সঠিক অর্থকে প্রকাশ করতে পারছে না। এখানে কোনটা হবে, এই যে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, ঠিক আছে। এখানে তাহলে কী হলো, 53 এ হচ্ছে। তারপর দেখো কী বলছে, দেখো কি বলছে, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, মেক ইট সিম্পল, এটাই কিন্তু সিম্পলে আনতে হবে। এটা বর্তমানে দেখো কিসে আছে, বর্তমানে কিন্তু এটা দেখো রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে, দেখো এখানে দেখো যে হুইচ দেখো রয়েছে রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্সে আনতে হবে। এখানে দেখো দুটো দেখো ভার্ব রয়েছে, একটা দেখো হচ্ছে এখানে গ্র্যাভিটেটেড, ঠিক আছে, আর একটা দেখো হচ্ছে এখানটাতে এই যে দেখো ওয়্যার, হ্যাঁ। দুটো ভার্বকে রাখা যাবে না, সিম্পলের ক্ষেত্রে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্বকে রাখতে হবে। তো সেই অনুযায়ী দেখো এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হতে পারে দেখি। দেখো প্রথমটা দেখো কি বলছে এখানটাতে, ন্যাচারালি দেখো গ্র্যাভিটেটেড, দেখো এখানটা ভার্ব চলে আসছে একটা, নিয়ে দেখো এখানে দ্যাট বসে গেল, ঠিক আছে। তো সিম্পল সেন্টেন্সে কিন্তু দ্যাট আসে না, ঠিক আছে, আর দ্যাট এসছে দেখো কিন্তু এখানে দেখো কোনো ভার্ব আনেনি, ঠিক আছে। সিম্পলেতে একটা মাত্র ভার্ব হয়ে থাকে ফাইনাইট ভার্ব, এই যে ভার্বটা, কিন্তু পরবর্তী দেখো যে অংশটা আছে এখানে দেখো ওরা দ্যাটকে ইউজ করেছে, দ্যাট মানে কিন্তু এখানে একটা আলাদা ক্লজ সৃষ্টি হচ্ছে। সিম্পল সেন্টেন্স কিন্তু একটা মাত্র ক্লজ দিয়ে তৈরি হয়ে থাকে এবং তার মধ্যে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এখানে ফাইনাইট ভার্ব রয়েছে কিন্তু এখানে একটা ক্লজ শুরু হয়ে যাচ্ছে, আর সেই মতো দেখো এটা তো হবেই না, মানে এখানে দেখো দুটো ক্লজ হয়ে গেল, এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে আর এখানে দেখো একটা ক্লজ হয়ে যাচ্ছে।
তো এই ক্ষেত্রে দেখো এর মধ্যে কোনো ভার্ব নেই, এক্সট্রা ভার্ব কিন্তু এরা আনেনি, তাই এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স নয় গঠনগত দিক থেকে। তারপরে দেখো কি বলছে, হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড দেখো টুয়ার্ডস হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল রিলিজিয়াস আইডিয়াস। এটা দেখো ঠিক আছে, এখানে দেখো একটা মাত্র দেখো ক্লজ রয়েছে, দেখো একটা মাত্র কিন্তু এখান থেকে দেখো একটা ক্লজ রয়েছে, এখানে কিন্তু কোনোরকম কোনো কনজাংশন নেই। হ্যাঁ কনজাংশন দেখো রয়েছে, দেখো অ্যান্ড আছে, কিন্তু অ্যান্ডের পরে কিন্তু কোনোরকম কোনো ভার্ব ওরা আনেনি, ঠিক আছে। হি ন্যাচারালি দেখো গ্র্যাভিটেটেড, দেখো এটা হচ্ছে ভার্ব, এই বাক্যটা একমাত্র ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব। এটা একটা দেখো অ্যান্ড রয়েছে, অ্যান্ডের পরে যে অংশটা দেখো রয়েছে এটা কিন্তু কোনো সেন্টেন্স না, ঠিক আছে, এটা কিন্তু কোনোরকম কোনো সেন্টেন্স নয় যার মধ্যে কোনোরকম কোনো ভার্ব নেই, অর্থাৎ এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স এইভাবে। তো ক্লজ তোমাদের কিন্তু জানা উচিত, দেখো এখানেও কিন্তু ক্লজ ব্যাপারটা চলে আসছে, তাই ক্লজ তোমাদের কিন্তু ভালো মতো জানতে হবে। আর সিম্পল সেন্টেন্স কী করে তৈরি হয় সেই ব্যাপারটা তোমরা যদি না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। এই ভিডিওয়ে কিন্তু আমি সিম্পল সেন্টেন্স কী করে গঠিত হয়ে থাকে, কোন কোন কন্ডিশন মেনে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়, এই সব কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। দেখো তারপরে আসছি, হি ওয়াজ ন্যাচারালি গ্র্যাভিটেটেড টুয়ার্ডস দ্য আইডিয়াস, দেখো হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড দেখো এটা দিয়েছে, এখানে কিন্তু ঠিক সেটিংটা এখানে হলো না, এখানে কিন্তু এই ধরনের হলে কিন্তু সুবিধা হতো। দেখো এখানে আইডিয়াসটা কিন্তু দেখো এখানে সামনে দিয়ে দিয়েছে, আইডিয়াসটা কিন্তু রিলিজিয়াস আইডিয়া হলে উপযুক্ত হয়ে বাক্যটা কিন্তু গঠন হতো। এই বাক্যটা কিন্তু গঠনের দিক থেকে কিন্তু ভুলভাল রয়েছে, গঠন ঠিক নেই এই বাক্যটার। অনেকে কিন্তু ভুল করে এই সেন্টেন্সটাকে চুজ করতে পারো, ভাববে এখানে তো একটা মাত্রই ভার্ব রয়েছে যে এটা, আর তো এখানে কোনো ভার্ব নেই, কিন্তু এখানে বলছে না দেখো হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড টুয়ার্ডস দ্য আইডিয়াস, দেখো দ্যাট ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল রিলিজিয়াস। হ্যাঁ এখানে দ্যাট ওয়ার করলে সুবিধা হতো, উপযুক্ত হতো, মানে এই অংশটা ঠিকভাবে যুক্ত হতো এর সঙ্গে। হ্যাঁ এই বাক্য এই অংশটাই কিন্তু এইভাবে লেখা যায় না, হ্যাঁ এটা কিন্তু গঠনের দিক থেকে ঠিক হলো না, এই জন্য এটা হবে না। কেমন দেখো তারপরটা আসছি, হিজ রিলিজিয়াস আইডিয়াস আর ন্যাচারালি গ্র্যাভিটেটেড টুয়ার্ডস হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, ঠিক আছে। এখানে যে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, হ্যাঁ এটা কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের প্রতি, ঠিক আছে। তো এই দুটো অ্যাডজেক্টিভের পরে কিন্তু কোনো নাউন বসেনি, যার ফলে কী হচ্ছে গঠনের দিক থেকে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে, গঠনগত কিন্তু এখানে ত্রুটি রয়েছে। হ্যাঁ অবশ্যই এখানে দেখো ভার্ব একটাই রয়েছে, হ্যাঁ ফাইনাইট ভার্ব কিন্তু একটাই রয়েছে, কিন্তু গঠনের দিক থেকে কিন্তু এও রয়েছে ভুল। হ্যাঁ তো এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু এখানে বিএডটা হবে, হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড টুয়ার্ডস হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল রিলিজিয়াস আইডিয়াস, ঠিক আছে। যারা এই বাক্যটাকে ভালো করে নোট করবে তারা বুঝবে যে এই বাক্যটা সবার থেকে আলাদা কেন, গঠনের দিক থেকেও কতটা উপযুক্ত এই বাক্যটা, ঠিক আছে। দেখো তারপরে আসছি, when he was only 8 years old sitting at his play he had developed the power of entering samadhi টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। দেখো এই বাক্যটাও কিন্তু আমাদেরকে এখানে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে, বর্তমানে এটা কিন্তু রয়েছে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, দেখো বর্তমানে কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, এখানে দেখো একাধিক ভার্ব আছে, দেখো এই যে দেখো এখানে ওয়াজ রয়েছে, দেখো আবার দেখো আছে দেখো হি হ্যাড দেখো ডেভেলপড, হ্যাঁ এই দেখো দুটো ভার্ব কিন্তু এখানে রয়েছে। তো এখানে সিম্পল সেন্টেন্স করতে হবে, দেখো সেই ক্ষেত্রে দেখো কি হয়, সিটিং অ্যাট হিজ প্লে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি অ্যাজ হি ওয়াজ 8, এটা কেন হবে না, দেখো এখানে দেখো দুটো ভার্ব চলে আসছে, দেখো এই যে হ্যাড ডেভেলপড, আবার দেখো এখানে ওয়াজ চলে আসছে। সিম্পল সেন্টেন্স আমি একটু আগে বললাম একটা মাত্র কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে, আর ক্লজ কিন্তু একটাই থাকবে, এখানে দেখো একাধিক ক্লজ চলে আসছে, দেখো এই যে সিটিং অ্যাট হিজ প্লে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, দেখো এখান থেকে এত অবধি দেখো একটা ক্লজ হচ্ছে, আবার এখান থেকে দেখো অ্যাজ হি ওয়াজ 8 এটাও কিন্তু একটা ক্লজ হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু হবে না, ঠিক আছে। এখানে দুটো ক্লজ চলে আসছে, তার সঙ্গে সঙ্গে দুটো ভার্বও কিন্তু এখানে চলে আসছে, তাই এটা কিন্তু হলো না। দেখো তারপরটা আসছি, অনলি 8 years old, হ্যাঁ মাত্র 8 বছর বয়স, হ্যাঁ সিটিং অ্যাট হিজ প্লে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, ঠিক আছে। এই যে সিটিং অ্যাট হিজ প্লে, এই যে সিটিং অ্যাট হিজ প্লে হি হ্যাড ডেভেলপ, দেখো এখানে দেখো ভার্ব দেখো একটাই রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে দেখো এখানটাতে অনলি 8 years old, এটা কিন্তু গঠনের দিক থেকে বাক্যটা ভুল।
এটা হলে হতো অ্যাট দ্য এজ অফ 8, কিন্তু এখানে বলছে না অনলি 8 ইয়ার্স ওল্ড সিটিং, এটা হয় না। এটার মানে বাক্যের যে মানে স্টার্টিংয়ের যে নিয়মটা বা স্ট্রাকচারটা কিন্তু এখানে ভুল রয়েছে, এই জন্য কিন্তু এটা হবে না। তারপরে দেখো সি এটা আসছি, হোয়েন, দেখো হোয়েন মারলেই কিন্তু সেটা কিন্তু আর সিম্পল সেন্টেন্স থাকছে না। হোয়েন হি রিচড অনলি 8 ইয়ার্স ওল্ড, দেখো এখানে একটা ভার্ব চলে আসছে, দেখো এখানে রিচ দেখো চলে আসছে, ওল্ড সিটিং অ্যাট হিজ প্লে হি হ্যাড ডেভেলপ, দেখো এখানেও দেখো একটা ভার্ব চলে আসছে, তাহলে এটাও একটা ভার্ব দেখা হলো, এটাও একটা ভার্ব চলে এলো, অর্থাৎ দেখো দুটো ভার্ব চলে আসছে। এর অর্থ কি, এই দেখো সেন্টেন্সটা কিন্তু একাধিক ক্লজ দিয়ে গঠিত, মানে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হতে পারে না, কারণ সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকবে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, যেটা কিন্তু এও মানতে পারলো না। দেখো শেষেরটা কি বলছে, অ্যাট অনলি 8, হ্যাঁ মাত্র 8 বছর বয়সে সিটিং অ্যাট হিজ প্লে, হ্যাঁ মানে খেলতে খেলতে বা খেলায় বসে হি হ্যাড ডেভেলপড, দেখো তিনি পারতেন কি অন দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, এই যে সমাধিতে প্রবেশ করার তার ক্ষমতা হয়ে গেছিল। এখানে দেখো ভার্ব হচ্ছে দেখো হ্যাড ডেভেলপড, আর কিন্তু এখানে কোনো রকম কোনো ভার্ব নেই। আর দেখো বাক্যটা দেখো গঠনের দিক থেকে ঠিক রয়েছে, এই জন্য এখানে 55D হচ্ছে সঠিক উত্তরটা। এইভাবে দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ, হ্যাঁ মেক ইট নেগেটিভ, এটা নেগেটিভ করতে হবে। এই যে ব্রাহ্মণ সম্পর্কে তার যে চেতনা, এটা কিন্তু তার একমাত্র মূল কী ছিল, ধ্যান জ্ঞান ছিল। তো এটাকে আমাদের নেগেটিভ আনতে হবে, কিন্তু অর্থে কোনো পরিবর্তন করলে হবে না, যেমনটা আমি একটু আগে বললাম, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, কিন্তু যে মূল অর্থ বাক্যের সেটা কিন্তু পরিবর্তন করলে হবে না। দেখো কি বলছি এখানে, হিজ ইম্পারেটিভ ওয়াজ নাথিং বাট দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ, ঠিক আছে। তো এখানে দেখো কি নিয়ে এসছে, দেখো নাথিং বাটকে এখানে কিন্তু ইনক্লুড করেছে। তো তোমরা বলবে এটা কেন নিয়ে এসছে, যখন দেখবে কোনো সেন্টেন্সের মধ্যে অনলি দেওয়া আছে এবং ওই সেন্টেন্সটাকে নেগেটিভে আনতে বলছে, তখন ওই অনলিকে তুলে দিয়ে নাথিং বাট বা নো ওয়ানকে কিন্তু ইউজ করতে হবে। এখানে দেখো নাথিং বাটকে নিয়ে এসছে, এটা কিন্তু সঠিক করেছে কিন্তু, হ্যাঁ গ্রামারের দিক থেকে কিন্তু এই নিয়মটা সঠিক, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা হয়নি। দেখো আমি অর্থ এখানে বলছি, হিজ ইম্পারেটিভ ওয়াজ, তার ধ্যান জ্ঞান ছিল কি নাথিং বাট দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণ ছাড়া কিন্তু ওর কোনো মানে কি কোনো ধ্যান ধারণা ছিল না, ঠিক আছে, মানে কি ব্রাহ্মণই একমাত্র ধ্যান ধারণা ছিল। নিশ্চয়ই বুঝতে পারলে এটা কতটা উপযুক্ত, তাই এখানে কিন্তু এটা হচ্ছে সঠিক উত্তর। দেখি বাদ বাকিগুলোতে কী বলছে, দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ নট হিজ অনলি ইম্পারেটিভ, বাক্যটা গঠনের দিক থেকে ঠিকঠাক হলো না। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ নট হিজ অনলি ইম্পারেটিভ, হ্যাঁ এর অর্থ দেখো কী হচ্ছে, মানে কি ব্রাহ্মণ ওর একমাত্র কি ইম্পারেটিভ ছিল না, হ্যাঁ অর্থ মানে কি দেখো এখানে উল্টে যাচ্ছে, এখানে অর্থটা কিন্তু উল্টে যাচ্ছে। এখানে কি বলেছিল যে ব্রাহ্মণী এখানে কী হচ্ছে ওর একমাত্র ইম্পারেটিভ, আবার এখানে কী হচ্ছে দেখো দ্য রিয়েলাইজেশন ব্রাহ্মণ ওয়াজ নট হিজ অনলি ইম্পারেটিভ, ব্রাহ্মণ ওর একমাত্র ধ্যান জ্ঞান ছিল না, হ্যাঁ এখানে তাহলে ভুল হয়ে যাচ্ছে অর্থ দিক থেকে, হ্যাঁ অর্থগত দিক থেকে কিন্তু এই সেন্টেন্সটা ভুল। দেখো তারপরটা কী বলছে, নট দ্যাট দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, হ্যাঁ এটা কিন্তু গঠনের দিক থেকে বাক্যটা ঠিক নয়, হ্যাঁ ভুল বলা একটা বাক্য এটা একটা। দেখো তারপরে বলছে দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ নেভার হিজ অনলি ইম্পারেটিভ, এটাও দেখো ঠিক এর মতো। দেখো এই যে ব্রাহ্মণের যে চেতনা, এটা কিন্তু তার কখনোই একমাত্র ধ্যান জ্ঞান ছিল না। দেখো নেগেটিভ কথাবার্তা বলছে, মানে কি উল্টো, এখানে দেখো উল্টো কথা বলছে, এর যে অর্থ তার কিন্তু বিপরীত কথা কিন্তু এই বাক্যটাই আর এই বাক্যটাই বলছিল, তাই এরা হবে না। এই বাক্য দুটোর অর্থ উল্টো পাল্টা, মানে কি ভুল অর্থ, মানে বাংলার যে অর্থটা বা ইংরেজির যে অর্থ তার কিন্তু উল্টো অর্থ এখানে বলা হচ্ছে, আর এই বাক্যটা গঠনের দিক থেকে ভুল আছে। তো এখানে উত্তর কোনটা হবে 56 দেখো তারপরটা আসছি, সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবেলিয়াস, ঠিক আছে মেক ইট নেগেটিভ, হ্যাঁ দেখো এটাকেও নেগেটিভ করতে বলছে, না আনতে হবে কিন্তু অর্থকে কিন্তু এক রাখতে হবে। তো এখানে অর্থ কী হচ্ছে, মাঝে মধ্যে তিনি কিন্তু খুব দুষ্ট হয়ে পড়তেন এবং কি বিদ্রোহী হয়ে পড়তেন, তো নেগেটিভ করতে হবে। হি উড নট বি অলওয়েজ নটি অ্যান্ড রিবেলিয়াস, হ্যাঁ তিনি সবসময় কিন্তু কি দুষ্ট এবং বিদ্রোহী হতেন না, হ্যাঁ তো এই অর্থটা যদি তোমরা ভালো করে দেখো, দেখো কি বলছে এখানে, কি বলছিল সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবেলিয়াস, কখনো কখনো তিনি কী হয়ে পড়তেন
দুষ্ট এবং বিদ্রোহী হয়ে পড়তেন কখনো কখনো। আর এখানেও কি বলছে, হি উড নট বি অলওয়েজ, তিনি কিন্তু সবসময় হতেন না কি বদমাইশ বা দুষ্টু এবং বিদ্রোহী রিবেলিয়াস। দেখো অনেকটা দেখো সেম হয়ে যাচ্ছে, এখানে দেখো সামটাইমস বলেছে আর এখানে দেখো কি বলছে অলওয়েজ। দেখো দুটো কিন্তু অপোজিট কথা কিন্তু, ঠিক আছে, কিন্তু দেখো আবার এখানে দেখো নেগেটিভটা এসছে, নাই নাই কিন্তু হ্যাঁ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাও দেখো আমি তোমাদেরকে বাদবাকি সেন্টেন্সগুলোর অর্থ বলছি। সামটাইমস হি উড বি গুড, কখনো কখনো তিনি কী হতেন, ভালো হতেন। এটা ম্যাচ খাচ্ছে না এর সাথে, ঠিক আছে, এর অর্থকে প্রকাশ করতে পারছে না। তারপরে হি উড বি অফেন ব্যাড, তিনি মাঝে মধ্যে কি বদ হয়ে যেতেন, এটাও কিন্তু এর যে প্রকৃত অর্থ সেটাই কিন্তু প্রকাশ করতে পারছে না। দেখো ডিএটা কী বলছে, হি উড বি অফেন নটি অ্যান্ড রিবলিয়াস, তিনি মাঝে মধ্যে কী হতেন, হ্যাঁ বদ হতেন এবং কি রিবলিয়াস হতেন। এখানে দেখো নেগেটিভ করতে বলছে, কিন্তু এই বাক্যটার মধ্যে দেখো কোনো নেগেটিভ নেই, তাই না। আবার এখানেও দেখো হি উড বি অফেন ব্যাড, এখানেও কিন্তু কোনো না কথা নেই, নেগেটিভ করতে বলেছে কিন্তু দেখো এখানে না নেই, এখানেও কিন্তু দেখো না নেই, আবার দেখো এখানেও দেখো কোনো না নেই। হ্যাঁ, তো নেগেটিভ হলো কী করে এই বাক্যগুলো, এই বাক্যগুলো তো একটাও নেগেটিভ নয়, তাই না। তো এরা কিন্তু নেগেটিভ নয়, নেগেটিভ কিন্তু এটাই রয়েছে এখানটাতে। তাই আমি এখানে 57 কিন্তু একেই উপযুক্ত উত্তর বলে গ্রহণ করব। দেখো তারপরে আসছি, নেভার ডিড হি অ্যাট্রিবিউটেড টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফল, তার সাথে যা কিছু খারাপ বা ভালো হতো সেগুলোর জন্য তিনি কিন্তু কাউকে দায়ী করতেন না। তো এখানে কী বলছে, টার্ন ইনটু অ্যান ইন্টারোগেটিভ অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, হয় ইন্টারোগেটিভ করতে বলেছে নয় অ্যাফার্মেটিভ করতে বলেছে এখানটাতে। তো যখন আমি চেঞ্জ করবো এগুলোকে তখন কিন্তু আমাদের অর্থকে কিন্তু সবসময় এক রাখতে হবে, অর্থে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ করলে হবে না। দেখো কী বলছে এখানে, ডিড হি এভার অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অ্যান্ড ইভিল দ্যাট বিফল, তিনি কি কাউকে দোষ দিতেন কি সেই খারাপ এবং ভালোর জন্য যা তার সাথে ঘটতো, তার মানে কি তিনি কি দোষ দিতেন না। এখানে দেখো নেভার আছে, দেখো এখানে নেভার, আবার দেখো এখানে এভার দিয়েছে, এর অপোজিট কিন্তু। হ্যাঁ, অনেকটা দেখো সঠিক হচ্ছে, কিন্তু এটা কিন্তু সঠিকও হতে পারে। তাও দেখো আমি বাদ বাকিগুলো পড়ি, হি অ্যাট্রিবিউটেড টু আদার্স টু দ্য গুড অ্যান্ড ইভিল দ্যাট পিপল, সে অন্যকে দায়ী করতো। দেখো এখানে তো দায়ী করছে না, হি ডিড নট, এখানে কি বলছে, এখানে তো করছে না না, কিন্তু এখানে কি বলছে দেখো, কিন্তু এখানে দেখো কি বলছে, এখানে বলছে তিনি করতেন, মানে তিনি অন্যকে দায়ী করতেন। এটা তো ভুল হয়ে গেল, অর্থের দিক থেকে এটা তো ভুল হয়ে গেল। আমি একটু আগেই বললাম একটা সেন্টেন্স থেকে যখন আমরা আরেকটা সেন্টেন্সে আসবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অর্থে পরিবর্তন করতে পারবো না, তাই এটা কিন্তু হবে না। তারপরে কি বলছে দেখো, হি এভার অ্যাট্রিবিউটেড টু আদার্স দ্য গুড অ্যান্ড ইভিল দ্যাট বিফল, এটাও কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তিনি সবসময় দায়ী করতেন, ঠিক আছে, এটাতে না। তারপরে নান, এটা তো হবে না, এখানে কিন্তু এটাই হচ্ছে, ঠিক আছে, 58 এ। দেখো তারপরে আসছি, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডিসক্রিপশনস, ঠিক আছে, মেক ইট কমপ্লেক্স করতে হবে এখানটাতে। দেখি অপশানগুলোতে কেমন করে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে এরা এনেছে, দেখি। ইট ইজ নাও অ্যান্ড দেন দ্যাট হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডিসক্রিপশন, দেখো এখানে দ্যাটকে ইউজ করেছে ওরা। তো এই সেন্টেন্সটা কিন্তু খুব একটা উপযুক্ত বলে মনে হচ্ছে না, ঠিক আছে, এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের যে নিয়ম রয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে খাটছে না। দেখি তারপরটা কী বলছে এখানটাতে, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম ফ্র্যাগমেন্ট অফ ডিসক্রিপশন হুইচ ওয়াজ নিউ, দেখো এখানে কিন্তু দেখো অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করেছে। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে যে সমস্ত আমরা জয়নিংগুলো করে থাকি ওরা কিন্তু এক জাতীয় কমপ্লেক্স সেন্টেন্সই, ঠিক আছে। তো এখানে কিন্তু সঠিকভাবে কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে। দেখো হুইচ দিয়ে কিন্তু এই ডেসক্রিপশনকে কিন্তু বোঝানো হচ্ছে, ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশনকে, ঠিক আছে। তাই আমি কি হলে পারে কিন্তু এখানে এই বিকেই কিন্তু সঠিক উত্তর হিসাবে বেছে নেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু 59-এর বি হচ্ছে সঠিক উত্তর। দেখো বাদবাকিগুলো কী বলছে, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। এখানে দেখো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়, ঠিক আছে, এটা কিন্তু অনেকটা সিম্পল সেন্টেন্স হয়ে গিয়েছে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়। হ্যাঁ, আর ডিএটা তো হবেই না, এখানে কিন্তু না। হ্যাঁ, তো এখানে কী হবে, বিএডটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ডেড অন কালী। এখানে দেখো মেক ইট অ্যাফার্মেটিভ করতে হবে। দেখো এখানে দেখো হ্যাড নেভার টলারেট,
তিনি কখনোই কি সহ্য করতেন না। হ্যাঁ, এটাই কিন্তু অ্যাফার্মেটিভে আনতে হয়, মানে এই যে নেগেটিভ কথাটাকে তুলতে হবে কিন্তু অর্থকে এক রাখতে হবে। দেখো কী বলছে, হি হ্যাড হি এভার টলারেটেড, তিনি কখনো কি কি সহ্য করতেন দ্য ব্লাড অফারিং, সেই রক্তের সেই উৎসর্গকরণটাকে, কমনলি মেড টু দ্য ডেমন হু অ্যাটেন্ডেড অন কালী। এর অর্থ কী হচ্ছে, তিনি কি কখনো সহ্য করতেন, মানে কি তিনি সহ্য করতেন না। ঠিক আছে, দেখো অর্থটা বুঝবে কিন্তু এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু অর্থটা দেখো এখানে কী হচ্ছে, দেখো এখানে কিন্তু নেগেটিভ নেই, মানে নটটা কিন্তু এখানে নেই। তো তোমরা এখানে বলতে পারো যে এখানে তো অ্যাফার্মেটিভ করতে বলেছে কিন্তু এখানে তো ইন্টারোগেটিভ করে দিয়েছে। ইন্টারোগেটিভ করা যেতেই পারে, অসুবিধা নেই। শুধুমাত্র ব্যাপারটা কী করতে হবে যে এই যে বাক্যটা এটা যেন অ্যাফার্মেটিভ ফর্মেই থাকে। ঠিক আছে, নেগেটিভ করতে গিয়েও বা অ্যাফার্মেটিভ করতে গিয়েও আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু যেটা ওরা চাইছে সেটা যেন থাকে ওর মধ্যে এবং ওই বাক্যটার অর্থটা যেন একই রকম থাকে। এই যে অর্থটা এখানে প্রকাশ পেয়েছে সেম অর্থ যেন এখানেও প্রকাশ পায়, তবেই কিন্তু এটা সঠিক হবে। হ্যাঁ, ইন্টারোগেটিভ বলে কিন্তু এটা কখনোই ভুল হতে পারে না। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো বাদ বাকি অপশানগুলোতে কী বলছে, হি হ্যাড এভার টলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি, তিনি সবসময় সহ্য করতেন না। হি ডিড নট টলারেট, তিনি কি সহ্য করেননি। দেখো এখানে নেভার বলেছে কিন্তু, হ্যাঁ তিনি কখনো সহ্য করেন, আর এখানে কি সহ্য, এখানে কিন্তু নেভারটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, এখানে ডিড নট দিয়ে কিন্তু নেভারের প্রকাশ পাচ্ছে না, তাই এটা কিন্তু হবে না। এইভাবে কিন্তু তারপর দেখো ডিএটা হচ্ছে নান বলছে, এটা তো হবেই না, তো এখানে উত্তর হচ্ছে কি, দেখো এটা ষাটের এ। দেখো তারপরে আসছি, হিজ ওন এফোর্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস, তিনি সবসময় কী চাইতেন যে তার যে চেতনা থেকে কি দূর করতে পারেন, এই যে ভয় এবং দুর্বলতাকে। ঠিক আছে, হি লার্ন টু রেকগনাইজ দ্য মাদার, তিনি চেষ্টা করতেন কি শিখতে, এই যে মাকে চেনার চেষ্টা করতেন তিনি। ঠিক আছে, তো এটা কী করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে। হ্যাঁ, তো দেখি কী করেছে এখানটাতে, অ্যাজ হিজ ওন কনস্ট্যান্ট এফোর্ট ওয়াজ টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস হি লার্ন টু রেকগনাইজ দ্য মাদার। তো এটা কিন্তু ঠিকঠাকই মনে হচ্ছে। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু ঠিকঠাকই মনে হচ্ছে, এখানে অ্যাজ দিয়ে করেছে। হ্যাঁ, অ্যাজ হিজ ওন কনস্ট্যান্ট, অ্যাজ হিজ ওন কনস্ট্যান্ট ইফোর্ট, যেমনটা তার সবসময় কি প্রচেষ্টা থাকতো কি, ওয়াজ টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস, কি তার চেতনা থেকে তিনি কী করতেন, এই ভয় আর দুর্বলতাকে কি দূর করার চেষ্টা করতেন। হি লার্ন টু রেকগনাইজ দ্য মাদার, এইভাবে তিনি কি মাকে চেনার চেষ্টা করতেন। এখানে দেখো দুখানা দেখো ক্লজ রয়েছে, দেখো এখানে দেখো অ্যাজ থেকে একটা ক্লজ দেখো এত অবধি হচ্ছে, আর একটা দেখো এখান থেকে হচ্ছে, এটা আমার ঠিক বলে মনে হচ্ছে। তাও দেখো বাদ বাকিগুলো আমি বলছি, হিজ ওন এফোর্ট ওয়াজ কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম দ্য ওন কনসাসনেস অ্যান্ড, দেখো এখানে অ্যান্ড দিয়ে করেছে, দেখো এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়। টু ব্যানিশ ফিয়ার, দেখো এখানে টু দিয়ে শুরু করছে, টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস হি লার্ন টু রেকগনাইজ, দেখো এটা কিন্তু সিম্পল হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু কমপ্লেক্স করতে বলছে, সিম্পল করলে কিন্তু এখানে হবে না, সিম্পল করলে কিন্তু এখানে হবে না। তারপরে কি বলছে, হিজ ওন এফোর্ট টু কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস হি লার্ন টু রেকগনাইজ। ঠিক আছে, এই বাক্যটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়, এখানে কিন্তু এই বাক্যটাই কিন্তু সঠিকভাবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো তারপরে আসছি, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ, এটা একটা কি শয়তানের পুজো, অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এই পুজোর প্রতি কিন্তু তার কোনো শ্রদ্ধা ছিল না। কী করতে হবে, সিম্পল সেন্টেন্স। দেখো অ্যাজ দিয়ে কিন্তু সিম্পল সেন্টেন্স হয় না, প্রথমে দেখো এটা হবে না। তারপরে দেখো কী বলছে, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ টু প্লেস ফর ইট। হ্যাঁ, তো এখানে দেখো এই যে হি কথাটা তো এখানে এলোই না, তাই না, দেখো এখানে হি কথাটা কিন্তু আসেইনি, তো এখানে কিন্তু এটাও হবে না। তারপরে কী বলছে এখানে দেখো, দিস বিং সিম্পল ডেভিল ওরশিপ হি হ্যাড নো প্লেস ফর, এটা দেখো আসছে, এটা কিন্তু নমিনেটিভ অ্যাবসোলিউট বা অ্যাবসোলিউট ফ্রেজকে ইউজ করে কিন্তু এই যে সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা হয়েছে। তো দিস বিং সিম্পল ডেভিল ওরশিপ হি হ্যাড নো প্লেস ফর ইট, এটা হচ্ছে সঠিক উত্তরটা। দেখো ডেটটা কী বলছি, দিস ডেভিল ওরশিপ হ্যাড নো প্লেস ফর ইট, এখানেও দেখো যে হি কথাটা কিন্তু উল্লেখ হলো না, এখানে কিন্তু হি নেই, দিস ডেভিল ওরশিপ হ্যাড নো প্লেস ফর ইট, এখানে কোনো হি এর কথা উল্লেখ হয়নি।
সেই অর্থে কিন্তু এটাও হবে না, ঠিক আছে? এইভাবে দেখো তারপরে আসছি, রিলিজিয়ান্স আর only languages and we must speak to a man in his own language টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্সে। হ্যাঁ, এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে। দেখি কী বলছে এখানটাতে, উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ বিকজ রিলিজিয়ান্স আর অনলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে দেখো বিকজকে ইউজ করেছি, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু বিকজ ব্যবহার হয়ে থাকে, এটা কিন্তু হতে পারে। দেখি বাকিগুলো কী বলছে, রিলিজিয়ান্স আর অনলি ল্যাঙ্গুয়েজ টু স্পিক টু এ ম্যান ইন হিজ, দেখো এখানে দেখো সিম্পল সেন্টেন্স করে ফেলা হয়েছে অনেকটা। হ্যাঁ, এটা কিন্তু হবে না। তারপরে দেখো কী বলছে এখানটাতে, রিলিজিয়ান্স আর অনলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড, দেখো অ্যান্ড করছে দেখো। হ্যাঁ, এখানে কিন্তু এটা কম্পাউন্ড হয়ে গেল, এটাও কিন্তু হবে না। দো রিলিজিয়ান্স আর অনলি ল্যাঙ্গুয়েজ উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, যদিও এটা কিন্তু বিপরীত কথা বলছে, কিন্তু দো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়ে থাকে, কিন্তু দো আনার ফলে কী হলো, এই বাক্যটার যে প্রকৃত অর্থ এটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেল, অনেকটা উল্টো কথা কিন্তু এই বাক্যটা বলছে, এটা কিন্তু ঠিক ম্যাচ হচ্ছে না, ঠিক আছে? অর্থের দিক থেকে কমপ্লেক্স সেন্টেন্স এটা, কিন্তু অর্থের দিক থেকে কিন্তু এটা উপযুক্ত হচ্ছে না। এখানে কিন্তু এই যে এটাই কিন্তু সঠিক, ঠিক আছে? এভাবে দেখো তারপরটা আসছি, রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যেটা শিখিয়েছে। ওয়াজ রামকৃষ্ণ পরমহংস নট দ্য অনলি ম্যান হু টট দ্যাট, রামকৃষ্ণ পরমহংস দেবী কি একমাত্র ব্যক্তি ছিলেন না যিনি এটা শিখিয়েছিলেন? দেখো এটা অনেকটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু সঠিকও হতে পারে। তাও দেখো আমি বাদবাকিগুলো পড়ছি, রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু ডিড নট টিচ দ্যাট, দেখো এটার মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, রামকৃষ্ণ পরমহংস ছিলেন একমাত্র ব্যক্তি হু ডিড নট টিচ দ্যাট, যিনি এটা শেখাননি। এই অর্থটা ভুল হয়ে যাচ্ছে না? এখানে যে অর্থটা বলছে, এখানে কি বলছে, রামকৃষ্ণ পরমহংস ছিলেন সেই ব্যক্তি যিনি এইটাকে শিখিয়েছিলেন, তিনিই হচ্ছেন একমাত্র ব্যক্তি। আবার এখানে দেখো উল্টোপাল্টা বলছে, কি বলছে এখানে, রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, রামকৃষ্ণ পরমহংস ছিলেন একমাত্র ব্যক্তি যে এটা শেখায়নি, এটা কিন্তু উল্টোপাল্টা মানে হয়ে গেল। দেখো তারপরটা বলছে, ওয়াজ রামকৃষ্ণ পরমহংস দ্য অনলি ম্যান হু টট দ্যাট, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংস দেবী কি একমাত্র ব্যক্তি ছিল যেটা শিখিয়েছিল? এর অর্থ কি তিনি একমাত্র ব্যক্তি ছিলেন না। এগুলোর অর্থ কিন্তু অনেক গভীর, ঠিক আছে? যখন দেখবে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে তার মধ্যে নেগেটিভ কথাটা নেই, তখন তার এক মানে হবে, যদি নেগেটিভ মানে নট বা নো থাকে তখন কিন্তু এক মানে হবে। এইখানে যে মানেটা হলো সেটা কিন্তু এর মানের সঙ্গে কিন্তু খাপ খেলো না। এখানে কি বলছে দেখো, ওয়াজ রামকৃষ্ণ পরমহংস দ্য অনলি ম্যান হু টট দ্যাট, রামকৃষ্ণ পরমহংস দেবী কি একমাত্র লোক ছিল যেটা শিখিয়েছিল? তার মানে কি, তার মানে ইনি একমাত্র ব্যক্তি ছিলেন না, আরও ব্যক্তি ছিল? তা তো নয়। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এটা শিখিয়েছেন, অর্থাৎ এটা কিন্তু ভুল অর্থের দিক থেকে। তারপরে দেখো আসছি, রামকৃষ্ণ পরমহংস ওয়াজ নট দ্য অনলি ম্যান হু টট দ্যাট, দেখো এটা অর্থ দেখো একদম উল্টে গেল, রামকৃষ্ণ পরমহংস ছিলেন না একমাত্র ব্যক্তি যেটা এটা শিখেছিলেন, এটা কিন্তু উল্টো মানা হয়ে গেল। তো এখানে অ্যান্সার কোনটা হবে, এই দেখো এইটা, এইভাবে দেখো তারপরটা আসছি, হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড অফ মাই ইন্টালেকচুয়াল ডিফিকাল্টি, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ এভিডেন্টলি, এভিডেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এভিডেন্ট, ঠিক আছে? দেখি অপশানগুলোর মধ্যে কোন অপশানটাতে এই এভিডেন্ট ওয়ার্ডটাকে ভালো করে উপযুক্তভাবে ব্যবহার করা হয়েছে। দেখি, হি ওয়াজ এভিডেন্ট টু অ্যাফ্রেড, হ্যাঁ, তিনি ছিলেন নিশ্চিত, টু অ্যাফ্রেড, আচ্ছা এখানটায় কিন্তু ঠিক হলো না বাক্যটা, হ্যাঁ, গঠনগত ভুল রয়েছে, হি ওয়াজ এভিডেন্ট টু অ্যাফ্রেড অফ মাই, হ্যাঁ, এখানে কিন্তু গঠনগত ভুল, এটা কিন্তু হবে না। তারপরটা দেখো কি বলছে, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট, দেখো এটা ঠিক আছে, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট হি ওয়াজ অ্যাফ্রেড অফ মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, এটা নিশ্চিত ছিল যে তিনি কি আমার ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টিতে ভয় পেতেন, এটা ঠিক বলে মনে হচ্ছে। তাও দেখি পরেরগুলো কি বলছে, হি ওয়াজ এভিডেন্স, দেখো এভিডেন্স দেখো এখানে বলেছে নাউন হয়ে গেল এটা, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাডজেক্টিভ করতে বলেছে, এটা হবে না। তারপরে দেখো এখানে বলছি দেখো এভিডেন্টলি, এটা তো আবার অ্যাডভার্ব করে দিয়েছে, এটা তো আরোই হবে না, ঠিক আছে? তো এখানে কোনটা হবে, দেখো এখানে কিন্তু বি নম্বরটা হবে, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট, হ্যাঁ, বি এরটা হচ্ছে উত্তরটা, 65 বি। তারপরে দেখো আসছি, বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম,
মেক ইট কী বলেছে, অ্যাফার্মেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে বলেছে, যে কোনো একটা করলেই হবে। অর্থটা কি, দুটো চেতনায় কিন্তু এক সময় কিন্তু সমান হতে পারে না, কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। একই সময়ে কিন্তু দুটো বিষয় এক হতে পারে না। কোন দুটো বিষয়? একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে মা কালী। দুটো বিষয় কিন্তু এক টাইমে সেম হতে পারে না। তো দুটো বিষয় কি এক টাইমে সেম হতে পারে? দেখো এই বিষয়টা আসছে কিনা। বোথ কনসেপশন কুড নট বি ইকুয়াল টু অ্যাট দ্য সেম টাইম। দেখো এটা প্রশ্নবোধক হলো না, হ্যাঁ, কারণ স্টার্টিংয়ে দেখো ভার্বটা নেই, ঠিক আছে। এখানে কিন্তু এটা প্রশ্নবোধক বাক্যে পরিণত হতে পারলো না, ঠিক আছে, এটা কিন্তু নয়। কুড বোথ কনসেপশন বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। দুটো বিষয় কি একই সময় সত্যি হতে পারে? এর অর্থ কি, সত্যি হতে পারে না। যারা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ভালো মতো করতে জানো বা ভাইস ভার্সা বিষয়টা ভালো মতো জানো, তারা খুব সহজ এগুলোকে আইডেন্টিফাই করে ফেলবে। তো এইটা কিন্তু সঠিক মনে হচ্ছে আমার। দেখি বাদ বাকিগুলো দেখি। কুড নট বোথ কনসেপশন কুড বি, দেখো বাবা কতগুলো দেখো দিয়েছে এখানে, এখানে কুড নট দিয়েছে, আবার এখানে কুড বি দিয়েছে। ভুল এটা, হ্যাঁ, এরকম হয় না, ঠিক আছে, এটা ভুল, গ্রামাটিক্যালি কিন্তু এটা ভুল। তারপরে দেখো কী বলছে, হোয়াই বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। কেন দুটো বিষয় একই সময় সত্যি হতে পারে না? হ্যাঁ, তো এটা কিন্তু এর অর্থকে প্রকাশ করতে পারছে না। এখানে কি বলা হচ্ছিল, এখানে বলা হচ্ছিল দুটো বিষয় কখনোই এক সময় কি সমান হতে পারে না, ঠিক আছে, ইকুয়ালি ট্রু হতে পারে না, সত্যি হতে পারে না। এই বাক্যটা কিন্তু সেটা প্রকাশ করছে না, এটা প্রশ্ন করছে, হ্যাঁ, এটা কিন্তু কোনো অর্থকে প্রকাশ করতে পারছে না। তো এখানে উত্তর কোনটা হবে? ওখানে উত্তর হচ্ছে এই যে বিয়েরটা, ঠিক আছে, 66 বি। তারপর দেখো আসছি, হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা। কার মনে নেই সেই গীতার ভেদের মতো কথাবার্তাগুলো? কী করতে হবে? এটা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে নাকি। এই দেখো না বাক্যটাকে, এই যেখানে না যে কথাটা আছে কে তুলতে হবে, হ্যাঁ করতে হবে, কিন্তু এর অর্থকে সেম রাখতে হবে। হু ডাজ নট রিমেম্বার, কে মনে রাখিনি, তার মানে কি সবাই মনে রেখেছে। দেখো এটা প্রকাশ পাচ্ছে কিনা, এভরিবডি রিমেম্বার্স দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা। দেখো এইটা বলে দিচ্ছে, হ্যাঁ, প্রত্যেকে মনে রেখেছে, ঠিক আছে। নো বডি তো এখানে হবে না, ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ করতে বলেছে, তো নো বডি তো একদমই বসবে না। তারপরে এখন কী বলছে, সামবডি রিমেম্বার, হ্যাঁ, সামবডি করলে হবে না, এখানে এখানে কিন্তু এভরিবডি বলেছে, সবাই কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু সবার অর্থ হচ্ছে সবাই কিন্তু মনে রাখবে। আর অল রিমেম্বার, ঠিক আছে, দেখো এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটাও কিন্তু হবে না। কেন উত্তর কোনটা হলো? 67 বি, ঠিক আছে। দেখো তারপরে আসছি, ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন বাই অ্যাভয়েডিং অ্যাকশন টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। কর্ম না করে কেউ কি অকর্মে আসতে পারে বা নিষ্কর্মে আসতে পারে? ইনঅ্যাকশন মানে কিন্তু ইনঅ্যাকশন মানে কিন্তু এখানে হচ্ছে নিষ্কর্ম, ঠিক আছে। সবাইকে কিন্তু কাজ করতে হয়, কাজ পড়ার পরেই কিন্তু, কাজ সম্পন্ন করার পরেই কিন্তু সে বিশ্রাম পায় বা অবসর পায়। তো এখানে কী বলছে, এখানে নেগেটিভ করতে বলছে, হ্যাঁ। তো অর্থটা এখানে কী ছিল, ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন বাই অ্যাভয়েডিং অ্যাকশন। কেউ কোনো মানুষ কি পারে? অর্থ কি, কোনো মানুষ পারে না, তাহলে কি এ ম্যান ক্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, এটা তো নয়। এটা তো দেখো নেগেটিভ এখানে নেই, দেখো নেগেটিভ কোনো কথাই এখানে নেই, এটা তো নয়। তারপরে এ ম্যান ক্যানট রাইজ টু দিস ইনঅ্যাকশন বাই অ্যাভয়েডিং অ্যাকশন, দেখো এটা ঠিক আছে। নট এ ম্যান রাইজ দিস ইনঅ্যাকশন, দেখো এটা হলো না, এটা ভুল। আর এভরি ম্যান রাইজেস টু দিস ইনঅ্যাকশন বাই অ্যাভয়েডিং, এটাও ভুল। মানে এগুলো বাক্যগুলো অর্থগত ভুল রয়েছে, গঠনগত ভুল রয়েছে। সঠিক উত্তর কিন্তু এইটা, দেখো এ ম্যান ক্যানট রাইজ, একটা মানুষ উঠে আসতে পারে না টু দিস ইনঅ্যাকশন, এই নিষ্কর্মে, বাই অ্যাভয়েডিং অ্যাকশন, কর্মকে অ্যাভয়েড করে কিন্তু একটা মানুষ কখনোই নিষ্কর্মে আসতে পারে না। তো এখানে উত্তরটা কী হলো, এখানে কিন্তু 68 বি হচ্ছে সঠিক উত্তর। এভাবে, তো এইভাবে আমি তোমাদেরকে ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর থেকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপের কিছু গ্রামার রিলেটেড এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখালাম। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকে থাকলো এখানেই। আজকে আমি তোমাদের কিন্তু দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপটা কমপ্লিট করে দিলাম। পরবর্তী ভিডিওতে পরের একটা চ্যাপ্টার নিয়ে আসবো, সেটাও কিন্তু হবে এই ইংলিশ টিউটর থেকে, ঠিক আছে। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।